কি তোমরা সবাই ভালো আছো তো? এখন আমি পাওয়ার পয়েন্টের পার্ট 2 নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি আগের অংশটি তোমরা ভালো বুঝতে পেরেছো। আগেরটা তো শুধু ইন্ট্রোডাকশন ছিল, আজকে আমরা কি দেখবো সেটা একবার দেখে নিই। আর যদি কোনো অসুবিধা থাকে আগেই তো বলেছি যে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আর আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদেরকে বলে দিতে। আর প্রত্যেক সানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডেতে বিকেল 4টের সময় তোমাদের কাছে হাজির হয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই কি আমাদের পাওয়ার পয়েন্টের আজকের বিষয়। আজকের আমাদের বিষয় হচ্ছে এডিটিং স্লাইড অফ দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ একটা স্লাইডের আমরা বিভিন্ন জিনিস কিভাবে এডিট করব সেটাই আমরা আজকে দেখব। তাহলে আমাদের মোটামুটি এই প্রসঙ্গে এটা অনেকটাই এডিটিং করাটা। তো আজকের পোর্শন কতটুকু সেটা আমরা একবার আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে আলোচনা করব ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন ইউজিং দ্য নিউ অপশন, অর্থাৎ নিউ অপশনের সাহায্যে আমরা নতুন কি করে প্রেজেন্টেশন তৈরি করব। দেন ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন ইউজিং দ্য টেমপ্লেট। এরপরে আমরা দেব সেভিং নিউ প্রেজেন্টেশন। তারপরে আমরা দেখব রিসাইজিং টেক্সট বক্স। তারপরে আমরা দেখব মুভিং দ্য অবজেক্ট অফ এ স্লাইড, কিভাবে স্লাইডের বিভিন্ন অবজেক্টকে আমরা মুভ করব। দেন অ্যাডিং নিউ স্লাইড ইনটু দ্য প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে আমরা নতুন স্লাইড অ্যাড করব। আর ডিলিটিং স্লাইড ফ্রম দ্য প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের স্লাইড থেকে কিভাবে আমরা ডিলিট করব একটা কোনো স্লাইডকে। দেন ফন্ট ফরম্যাটিং অফ এ স্লাইড, স্লাইডের ফন্ট কি করে আমরা পরিবর্তন করব, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। কি বুঝতে পারছো তো? চলো তাহলে আমরা এক এক করে আমরা এটাকে বুঝে নিই। আচ্ছা, এবার আমরা যখন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট যখন আমরা ওপেন করব, তখন আমাদের সামনে এরকম নাও থাকতে পারে। আমরা কি করে নিউ অপশন ব্যবহার করে নতুন পাওয়ার পয়েন্ট তৈরি করব, নতুন পাওয়ার পয়েন্টের মানে পাওয়ার পয়েন্টের সাহায্যে নতুন প্রেজেন্টেশন তৈরি করব, সেটাই আমরা এখন ফার্স্টে দেখব। তাহলে আমরা কোথায় চলে যাব? ঠিক ধরেছে, অফিস বাটনে চলে যাব। এই অফিস বাটনে আমাদের নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই নিউ অপশনে ক্লিক করলে পরে, এই নিউ অপশনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো টেমপ্লেটস বলে একটা প্যান আছে, এবং এখানে প্রচুর টেমপ্লেটসের নাম দেওয়া আছে। কিন্তু আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে নতুন একটা প্রেজেন্টেশন তো তৈরি করব, কিন্তু সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তাহলে এইখানে দেখো ব্ল্যাঙ্ক যেটা লেখা আছে, এটা তো অপশনটা সিলেক্ট করাই আছে। এইটার আন্ডারে দেখো এখানে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট বলে একটা গ্রুপ তৈরি আছে। এখানে যেটা আছে সেই নামে এখানে গ্রুপ আছে, এবং এর ভিতরে দেখো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অপশন আছে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। যেই ক্রিয়েটে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে প্রেজেন্টেশন আগে খোলা ছিল সেটা খোলা থাকলোই, কিন্তু আমরা একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারলাম। দেখো আগে আমাদের প্রেজেন্টেশন এখানে ছিল, 2 নম্বর প্রেজেন্টেশন খোলা ছিল। এখন দেখো 3 নম্বর প্রেজেন্টেশন খোলা হয়েছে। তাহলে 2 নম্বর প্রেজেন্টেশনটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। তাহলে এই হলো আমাদের নিউ অপশনের সাহায্যে আমরা কিন্তু এখানে একটা নতুন পাওয়ার পয়েন্টের সাহায্যে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখানে তাহলে আমরা নিউ অপশনটা পেয়েছিলাম কোথা থেকে? এই যে অফিস বাটন থেকে পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের নেক্সট বিচার্য বিষয় হচ্ছে যে আমরা টেমপ্লেট কি করে ইউজ করে কাজ করব। এখন টেমপ্লেট মানে হচ্ছে নমুনা। নমুনা মানে হচ্ছে আগের থেকে তৈরি কিছু প্রি ডিজাইন, প্রি ইনস্টলড ডিজাইন, আগের থেকে তৈরি করা কিছু ডিজাইন। তো সেই ডিজাইন বা নমুনা অনুযায়ী বা স্যাম্পল অনুযায়ী আমরা যদি আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে চাই, তাহলে অনেক সময় বেঁচে যায়। কারণ কালার তৈরি করতে, কালার আমাদেরকে ভাবতে হয় না, লেখার স্টাইল কি করে করতে হবে সেটা আমাদের ভাবতে হয় না, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা আমাদের ভাবতে হবে না, এন্ড সো অন। এই ধরনের অনেক কিছু জিনিস আমাদের কিন্তু ভাবতে হবে না, কারণ ওইগুলো অলরেডি প্রিডিফাইন্ড করা থাকে।
তো এই প্রি ডিফাইন্ড করা এইরকম কোনো কিছু স্যাম্পল দিয়ে যদি তৈরি করতে চাই প্রেজেন্টেশন, তাহলে আমরা কি করব? তাহলে সেই আমরা অফিস বাটনেই যাব, আবার সেই নিউতেই যাব। তাহলে নিউতে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যেমন করতে পারি, সেরকম আমরা দেখো এখানে ইনস্টলড টেমপ্লেটস বলে লেখা আছে। দেখো ইনস্টলড টেমপ্লেটস মানেই হচ্ছে নমুনা বা কিছু স্যাম্পল। আমরা যখন ইনস্টল টেমপ্লেটে কিছু ক্লিক করব, সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে এখানে দেখো ভ্যারাইটি টাইপের, বিভিন্ন টাইপের কিন্তু তোমরা এখানে টেমপ্লেটস দেখতে পাবে। এই টেমপ্লেটস গুলো থেকে তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেই টেমপ্লেটস নিয়ে ইউজ করতে পারো। ধরো আমরা এরকম একটা টেমপ্লেটস নিয়ে কাজ করতে চাইছি, তাহলে আমরা একটা ফটো অ্যালবাম করতে চাইছি, ধরো সাপোজ আর কি। তাহলে আমরা ফটো অ্যালবামের জন্য এইটা বেস্ট। আমরা হয়তো আর একটা ফটো অ্যালবাম করতে চাইছি, সেই এটা এখান দিয়ে করতে পারো। যেটাই হোক তুমি মোটামুটি নিতে পারো। তা যদি আমি এটাকে নিলাম ধরো, তাহলে এটাকে যখনই আমরা নেব এবং ক্রিয়েট করব, সঙ্গে সঙ্গে দেখো আমাদের কিন্তু টেমপ্লেটস গুলো তৈরি হয়ে গেছে অলরেডি। বাঁ দিকে দেখো স্লাইডস অ্যান্ড আউটলাইন প্যানে দেখো সব কিন্তু রেডিমেড তৈরি হয়ে গেছে। এবার পালা কিন্তু আমাদের খুব মানে আমাদের করণীয় অংশটা হচ্ছে খুব কম। কারণ দেখো যখন ফার্স্ট স্লাইডটা যখন আমরা নিলাম, তার মানে এই প্রেজেন্টেশনে আমাদের স্লাইডের সংখ্যা দেখো 6টা হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক। এবার এই স্লাইডটাই যখন গেলাম, তখন কিন্তু এখানে দেখো প্লেস হোল্ডার রয়েছে, ক্লিক টু অ্যাড ডেট অর ডিটেলস। এখানে হিন্টস দিয়েছে তোমাকে, তুমি যে এখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লিখতে বলবে, তুমি এখানে লিখে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এখানে হচ্ছে এবারে এখানে দেখো কমপ্লিমেন্টারি ফটো অ্যালবাম লিখেছে, তাহলে এখানে আমরা একটা অ্যালবামের নাম দিতে পারি। তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, দেখো কিভাবে টেমপ্লেটের সাহায্যে সহজেই, দেখো এর আগে থেকে কিন্তু ছবি ইনসার্ট করাই আছে, আর এইখানে লেখাগুলোকে খালি আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে, আর কিছু কোনো কাজ নেই। এবার কিন্তু এটা তৈরি এবং এই স্লাইডটাকে আমরা শো করতে পারবো। কিভাবে শো করব না, এই স্লাইডগুলো পরপর শো করার জন্য আমাদের যেতে হবে স্লাইড শোতে। স্লাইড শোতে গিয়ে আমরা দুটো অপশন পাবো এখানে। প্রথম একটা হচ্ছে ফ্রম বিগিনিং, আর একটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। এই দুটো কিন্তু একই রকম শুনতে লাগলেও কিন্তু দুটো একটু আলাদা। ফ্রম বিগিনিং মানে ধরো আমি 3 নম্বর স্লাইডে বসে আছি, এই অবস্থাতে আমি দুটো কাজ করতে পারি। এক হচ্ছে যখন স্লাইড শো শুরু হবে তোমার আবার যেন প্রথম থেকে শুরু হোক। আবার আমি এটাও চাই যে আমি 3 নম্বরে থেকে আছি, এখন যদি আমি স্লাইড শো করতে চাই, এখন যেন 3 নম্বর স্লাইড থেকে পরবর্তী স্লাইডগুলো যেন আমার অ্যানিমেশন হবে, অর্থাৎ প্রিভিয়াস স্লাইডগুলো যেন আমার অ্যানিমেশন এখন যেন না করে। তাহলে আমি যদি চাই যে কোনো স্লাইডই থাকি না কেন সেটা যদি বিগিনিং থেকে হোক, তাহলে কিন্তু ফ্রম বিগিনিং। আর যদি আমি যে স্লাইডে বসে আছি সেই স্লাইড এবং তার পরবর্তী স্লাইড যদি আমরা অ্যানিমেট করতে মানে স্লাইড শো করতে চাই, তাহলে কিন্তু ফ্রম কারেন্ট স্লাইড। তাহলে দেখো আমি যেই বলবো ফ্রম কারেন্ট স্লাইড, দেখো ফ্রম কারেন্ট স্লাইড থেকে শুরু হয়েছে, 3 নম্বর স্লাইডে বসেছিলাম, এবং আমরা যদি এন্টার করি বা কোনো ক্লিক করি, তাহলে কিন্তু তার পরপর স্লাইডগুলো হবে, কিন্তু তার প্রিভিয়াস স্লাইডগুলো কিন্তু হবে না। আবার আমি যদি 3 নম্বরে রয়েছি অথচ আমি ফ্রম বিগিনিং এ যাই, কোথায় যাচ্ছি আমরা, কোন রিবন থেকে, স্লাইড শো রিবন থেকে। তাহলে আমরা ফ্রম বিগিনিং যদি যাই, তুমি যেখানেই থাকো না কেন এই তো বিগিনিং থেকে স্টার্ট হয়েছে। ব্যাপারটা মনে বুঝতে পারলে তো, যে ফ্রম বিগিনিং মানে আমি যে কোনো স্লাইডেই থাকি না কেন সেখান থেকে প্রথম থেকে বা স্টার্ট হবে। আর ফ্রম কারেন্ট স্লাইড মানে হচ্ছে আমি যে স্লাইডে থাকবো সেই স্লাইডের থেকে পরবর্তী স্লাইডগুলো অ্যানিমেট করতে, মানে স্লাইড শো করতে থাকবে, শো হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা গেল হচ্ছে টেমপ্লেট দিয়ে কিভাবে আমরা করব। এবার আমরা এটাকে সেভ করব কিভাবে। ধরো আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমাদের লেখালেখি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটাকে সেভ করব, সেটা তো সবাই জানে। আবার অফিস বাটনে যাব এন্ড দেন সেভ। ঠিক, দেখো এখানে সেভ আছে আর সেভ অ্যাজ আছে। একটা F12 দিয়ে সেভ হবে আর একটা হচ্ছে Ctrl+S দিয়ে সেভ হবে, দুটো কিন্তু আলাদা। এই সেভ মানে হচ্ছে যখন নতুন কোনো প্রেজেন্টেশন আমরা তৈরি করব, সেই প্রেজেন্টেশনটাকে যখন আমি সেভ করতে চাইবো প্রথমবারের জন্য, তখন কিন্তু এটা সেভ। অথবা আমরা এই কোনো স্লাইডকে ওপেন করার পর তাতে কিছু মডিফিকেশন করে আমরা যদি সেভ করতে চাই, তাহলে কিন্তু সেভ। আর সেভ অ্যাজ মানে হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনটা আমাদের চোখের সামনে খোলা থাকবে সেটার হুবহু ডুপ্লিকেট কপি আর একটা তৈরি করা। তুমি যতবার সেভ অ্যাজ কমেন্ট দিতে দেবে, এই অপশনটা যতবার দেবে ততবার কিন্তু তোমাকে নতুন করে নামে সেভ করতে হবে।
whereas সেভ কমেন্টের কাছে কিন্তু সেটা নয়, সেভ কমেন্ট যতবার করবে, যতবার দেবে, একটি ফাইল, যে নামে ফাইলটা ওপেন আছে সেটাই থাকবে, সেই ফাইলের মধ্যে তুমি যদি কোনো মডিফিকেশনস করে থাকো সেটা সেভ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো তো? তার মানে আমরা বলতে পারি সেভ অ্যাজ হচ্ছে কোনো ডুপ্লিকেট ফাইল তৈরি করার জন্য। ঠিক, তাহলে আমরা সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে ডিফারেন্সটা একটুখানি বুঝতে পেরেছি। কি বোঝা গেছে তো? আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে কোন একটা স্লাইডে আমরা টেক্সট বক্সের কিভাবে ইনসার্ট করব আর তার আকৃতি বা কিভাবে পরিবর্তন করব। তাহলে আমরা এই স্লাইডটা বন্ধ করে দিই, আমরা একটা নতুন স্লাইড খুলি, কিংবা এখানেই করি, এখানেও করতে পারতো তোমরা। তো এখানে ধরো আমি একটা টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্স কোথা থেকে নিয়ে আসবো? টেক্সট বক্স আমরা ন্যাচারালি ইনসার্ট রিবন থেকেই পাবে। ইনসার্ট রিবনে দেখো এখানে টেক্সট বক্স লেখা আছে, মানে ধরো এইটা লেখা হয়েছে, আবার আমি কিছু একটা লিখতে চাই, কিন্তু এর মধ্যে লিখতে চাই না, আমি একটু কিছুটা দূরে লিখতে চাই, তাহলে আমাকে এখানে টেক্সট বক্স একটা নিয়ে আসতে হবে। টেক্সট বক্স যেই ক্লিক করব, এখানে সিলেক্ট করব, এবার এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা টেক্সট বক্স চলে আসবে। এইবার তুমি এখানে তোমার পছন্দ মতন কিছু জিনিস তুমি লিখতে পারো। ধরো এটা লিখলাম, ইট ইজ মাই ফার্স্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা এটা লিখে দিলাম। এখন এইখানে এবার আমাদেরকে দেখতে বলছে কি না, আমরা আমাদের আলোচনার বিষয় কি, টেক্সট বক্সের আকার বা আকৃতির পরিবর্তন করব কিভাবে। এখন দেখো লেখাটা তো কিছুটা স্লাইডের বাইরে চলে গেছে, আমি তো চাইছি না এই যে এখানে যখন স্লাইডের ভিতরে আছে, এখানে তো স্লাইডের ভিতরে দরকার। তাহলে আমরা এই যে এখানে টেক্সট বক্সটা যখন এখানে পেস্ট হবে, তখন দেখবে এই কোণে কোণে দুটো সমস্ত দেখো গোল গোল রিং করা আছে, মানে গোল গোল সার্কেল আছে, আর মাঝখানে স্কোয়ার স্কোয়ার বক্স আছে। এদের কাছে মাউসটাকে যদি আমি নিয়ে যাই, তাহলে দেখো টু হেডেড অ্যারো হবে। কি বললাম? টু হেডেড, মানে দুদিকে দুটো হেড দেখা যাচ্ছে, যার অর্থ যে তুমি যদি ডান দিকে টানতে থাকো মাউসটাকে চিপে রেখে, তাহলে কিন্তু ডান দিকে বাড়বে, আর যদি বাঁ দিকে তুমি মাউসটাকে চিপে রেখে টানো, তাহলে কিন্তু বাঁ দিকে কমতে থাকবে। তাহলে দেখো আমি বাঁ দিকে টানছি, তাহলে বাঁ দিকে এটা কমতে থাকছে। যেই কমে গেল, তাহলে ওইখানে যে ওই স্পেসের যে লেখাগুলো সেগুলো কোথায় যাবে? সেগুলো নিচে এসে গেছে। কি বুঝতে পারছি? এইভাবে আমরা টেক্সটের আকার আয়তন আমরা বাড়াতে পারি বা পরিবর্তন করতে পারি টেক্সট বক্সে, সেটা হচ্ছে রিসাইজ হ্যান্ডেলের সাহায্যে। এটাকে বলা হয় রিসাইজ হ্যান্ডলার। এই চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ, আমি যদি এইখান থেকে বসে টানলে কিন্তু হবে না, তোমাকে এই হ্যান্ডলারের কাছে আসতে হবে। যখনই তুমি মাউসটা নিয়ে যাবে, তখন দেখো টু হেডেড অ্যারো আসবে। এই টু হেডেড অ্যারো না আসা পর্যন্ত তুমি কিন্তু কোনোভাবেই এর সাইজ পরিবর্তন করতে পারবে না। বোঝা গেল? এখন আমি যদি এটাকে মুভ করতে চাই, আমাদের পরবর্তী যেটা বলেছিলাম যে স্লাইডের অবজেক্টগুলো আমরা এক স্থান থেকে এক স্থানে নিয়ে যাবো কি করে, না সেটা নিয়ে যাওয়ার জন্য এই যে রিসাইজ হ্যান্ডলার, এই রিসাইজ হ্যান্ডলার বাদ দিয়ে তুমি যদি মাউস পয়েন্টার কোনোভাবে এই টেক্সট বক্সের বা কোনো অবজেক্টের বর্ডারের কাছে নিয়ে গেছো, তখন কিন্তু ফোর হেডেড অ্যারো আসবে। চারটে অ্যারো আসছে দেখো, উপর নিচ, রাইট অ্যান্ড লেফট, আপস এন্ড ডাউন, এন্ড দেখো রাইট এন্ড লেফট। এইরকম সিম্বল যদি তুমি পাও, তখন তোমাকে কম্পিউটার বোঝাতে চাইছে তুমি এবার মাউস পয়েন্টারটা অর্থাৎ চিপে রেখে, মাউস পয়েন্ট বাটনটাকে প্রেস করে রেখে তুমি যে কোনো জায়গায় এই অবজেক্টটাকে, মানে কোন অবজেক্টটা, টেক্সট বক্স একটা অবজেক্ট, পিকচার একটা অবজেক্ট, অর্থাৎ তুমি এখানে যেটাই তুমি করতে চাও না কেন, তুমি যদি কোনো একটা কিছু ড্র করো, তাহলে ড্র একটা অবজেক্ট। তো অবজেক্ট মানে হচ্ছে একটা বস্তু, একটা আইটেম, একটা বিষয়। এবার সেইটাকে তুমি কি করবে না, সেটাকে তুমি যে কোনো জায়গায় মাউস বাটন প্রেস করে রেখে তুমি কিন্তু সেটাকে মুভ করে নিয়ে যেতে পারবে। কোন অবস্থায় বলেছি? ফোর হেডেড অ্যারো অবস্থাতে। তাহলে আমি এই অবস্থায় আমি যদি বলি না একটু উপর দিকে টেনে নিয়ে যাবো, উপর দিকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, দেখো উপর দিকে টেনে নিয়ে গেলাম, মুভ হিয়ার। আবার ধরো আমি যদি এটাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি, দেখো নিচের দিকে টেনে নিয়ে চলে আসছে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে তুমি এইভাবে কোনো অবজেক্টকে, যে কোনো অবজেক্টকে, ধরো তুমি এই অবজেক্টটাকে একবার ক্লিক করো, দিয়ে চাইলে যে আমি এটা এখানে নিয়ে যাবো, নিয়ে যেতেই পারো। তুমি বর্ডারের কাছাকাছি এলে, ফোর হেডেড অ্যারো এলো, এবার তুমি লেফট মাউস বাটনটাকে প্রেস করে তুমি এটাকে টেনে নিয়ে যাও, দেখো এটা চলে যাবে। কি বুঝতে পারছি? লেখা কিন্তু দেখতে পাচ্ছ না, তাই না? কেন দেখতে পাচ্ছ না সেটা কিন্তু আমরা পরে জানবো, কারণ এখন জেনে রাখি লেখাটা কিন্তু এই ছবিটার তলায় ঢুকে গেছে, অর্থাৎ ছবিটা উপরে, লেখাটা নিচে।
এটাকে যদি তুমি এখন সলিউশন করতে চাও, মানে এখন যদি তুমি একটু মনে রাখতে চাও, তাহলে আমি তোমাকে দেখাতে পারি। এর উপরে এবার রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পর দেখো এই যে ছবিটার উপরে রাইট ক্লিক হয়েছে, আমরা ছবিটাকে চাইছি সেন্ড টু ব্যাক, অর্থাৎ পিছনে যে অবজেক্টটা আছে, পিছনে কোন অবজেক্ট আছে, টেক্সট বক্স অবজেক্ট আছে, আমি টেনে নিয়ে এসেছিলাম, দেখেছিলে একটু আগে। এখন এইটা ওইটাকে আমি উপরে তুলতে চাইছি, তাহলে একে তাহলে কোথায় পাঠাতে হবে? ব্যাকে পাঠাতে হবে। তাহলে সেন্ড টু ব্যাক, তাহলে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে দিলাম। দেখো লেখা চলে এলো, দেখবি কি বললাম, বুঝতে পারলে? তাহলে দুটো অবজেক্ট যদি কখনো কেউ কারোর উপরে চেপে যায়, তাহলে একটা অবজেক্ট উপরে থাকবে আর একটা অবজেক্ট নিচে থাকবে। নিচের অবজেক্টটাকে তুমি দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি উপরের অবজেক্টকে সেন্ড ব্যাক করছো, অথবা নিচের অবজেক্টটাকে সেন্ড টু ফন্ট করছো, অর্থাৎ সামনে পাঠাচ্ছ। যতক্ষণ না তুমি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এদেরকে কাউকে দেখতে পাবে না। বোঝা গেল? তাহলে এটাকে আমি আবার ধরো মুভ করতে চাইছি, আমি এটা মুভ করে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে আমরা কি করে টেক্সট বক্সকে বা কোনো অবজেক্টকে আমরা মুভমেন্ট করবো। এইবার ধরো আমরা পাওয়ার পয়েন্ট বা এই যে এখানে যে স্লাইডগুলো তৈরি করেছি, এই স্লাইডগুলো থেকে কোনো একটা স্লাইডকে আমরা বাদ দিয়ে দেবো। কিভাবে বাদ দেবো? সো সিম্পল। তুমি ধরো 2 নম্বর স্লাইডটা বাদ দিতে চাইছো, 2 নম্বর স্লাইডটাতে ক্লিক করো। ক্লিক করে দেখো এখানে হোম রিবনের আন্ডারে দেখো স্লাইডস বলে যে কমান্ড গ্রুপ, সেখানে দেখো ডিলিট বলে একটা অপশন আছে। তুমি এই ডিলিট অপশনে ক্লিক করে দাও, দেখো 2 নম্বর চলে গেল। এখন যেটা 3 নম্বরে ছিল সেটা 2 নম্বরে চলে এসেছে। এছাড়া তুমি কিবোর্ড থেকে কিন্তু ডেল কি প্রেস করলেও তুমি চলে যেতে পারো। ধরো আমি 4 নম্বর স্লাইডটাকে মুছতে চাইছি, তা 4 নম্বরটাকে ক্লিক করো অ্যান্ড দেন ডেল অপশন মারো, দেখো 4 নম্বর অপশন চলে গেছে। তার মানে কিবোর্ড থেকে ডিলিট অপশন মানে ডিলিট বাটনটা প্রেস করলেও হবে, অথবা আমরা হোম রিবনের থেকে ডিলিট অপশনে ক্লিক করলেও হবে, মানে স্লাইডস কমান্ড গ্রুপ থেকে ডিলিট অপশন। কি বুঝতে পারছি? ঠিক এবার এইরকমই ভাবে যদি আমরা নতুন স্লাইডকে যদি আমরা অ্যাড করতে চাই, তখন কি করব? তখন এই প্যানে যেখানে স্লাইডটা তুমি অ্যাড করতে চাইছো, তুমি সেইখানে সেই দুটো স্লাইডের মাঝখানে কার্সারকে রাখো। দেখো এখানে কার্সার ব্লিঙ্কিং করছে, দেখতে পাচ্ছ? ব্লিঙ্কিং করছে মানে ওইখানটাতে আমি স্লাইডকে ইনসার্ট করতে চাইছি। তাহলে এবার আমরা কি করব? হোম রিবনের আন্ডারে স্লাইডস কমেন্ট গ্রুপে নিউ স্লাইড বলে একটা অপশন দেখতে পাচ্ছ, নিউ স্লাইডে আমি ক্লিক করে দেবো। দেখো স্লাইড এখানে ঢুকে যাবে। কি মজার না? কোনো অসুবিধা নেই কিন্তু। যদি অসুবিধা হয় আবার একবার তোমরা এটাকে ব্যাক করে ঘুরিয়ে দেখে নেবে ভিডিওটাকে। কি বুঝতে পারলে তো? আচ্ছা, এবার আমাদের ধরো আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। কারণ এত ছোট ছোট ভাবে আমাদের যদি সিরিজ না বানাই, তাহলে তোমাদের ধৈর্য থাকবে না, তোমাদের পেশেন্স থাকবে না, তোমরা এবারে বিরক্ত হয়ে যাবে। আমি সেই জন্য ছোট ছোট আকারে করতে চেয়েছি, যে যাতে করে খুব সহজে তোমরা যখন সুযোগ পাবে, যখন সময় পাবে, যেন ওটাকে ওপেন করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা বেশ, তাহলে আমাদের আজকে লাস্ট পোর্শনে এসে গেছি। এসে বলছি যে ফন্ট কমান্ড গ্রুপের সাহায্যে কিভাবে আমরা স্লাইডে আমরা ফন্টের আকার বা আকৃতি পরিবর্তন করতে পারবো। যেমন ধরো আমরা এটা ফার্স্ট স্লাইডে লেখা আছে কমপ্লিমেন্টারি ফটো অ্যালবাম, এটা লেখা আছে। এখন এই টেক্সট বক্সে আমরা তাহলে যখনই ক্লিক করব, দেখো হোমের কিন্তু এখানে ফন্ট কমান্ড গ্রুপ থেকে আমরা কিন্তু এবার এদেরকে পরিবর্তন করতে শিখবো। এটাই হচ্ছে আমাদের এখন লাস্ট বোঝার বিষয়। তাহলে আমরা কি কি করতে পারি এই ফন্ট কমান্ড গ্রুপের মাধ্যমে? আমরা কি করতে পারি না, এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ফন্টের যে টুলসগুলো আমরা এখানে ভিজিবল দেখতে পাচ্ছি, এছাড়াও কিন্তু ফন্টের ভিতরে অনেক টুলস আছে। সে কি? হ্যাঁ, তাহলে আমরা তাকে সেগুলোকে দেখবো কিভাবে? সেগুলো দেখবো শুধু ফন্ট বলে নয়, যাদেরই ভিতরে প্রচুর টুলস আছে আরো, সেটা বুঝবো। প্রত্যেকটি কমান্ড গ্রুপের পাশে দেখো এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের নেই, এডিটিং এর নেই, আর দেখো এটা স্লাইডস এর নেই, মানে এর কিন্তু আর কোনো টুলস নেই। এই টুলসগুলোই শেষ কথা। কিন্তু ফন্টের মধ্যে কিছু টুলস দেখানো আছে, আর কিছু টুলস কিন্তু এখন ভিতরে আছে। সেইগুলোকে যদি আমাকে টেনে বার করে কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই কোনায় যে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। যেই অ্যারোতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখো ফন্ট ডায়লগ বক্স দেখা যাবে। এইখানে কিন্তু যাবতীয় জিনিস কিন্তু তুমি এখানে দেখতে পাবে। কি বললাম বুঝতে পেরেছো? এখানে দুটো জিনিস দেখাচ্ছে, দেখো একটা ফন্ট দেখাচ্ছে, একটা ক্যারেক্টার স্পেসিং দেখাচ্ছে, দুটো ট্যাব আছে। তাহলে প্রথমে আমরা ফন্ট ট্যাবে দেখি। এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো এখানে ফন্টের প্রচুর নাম আছে, সেই নাম অনুযায়ী তুমি পরিবর্তন করতে পারবে।
এখানে তুমি পরিবর্তন করতে পারো। আর এখানে হচ্ছে কমপ্লেক্স স্ক্রিপ্ট, অর্থাৎ এই স্ক্রিপ্টের আন্ডারে আরো যদি কিছু স্ক্রিপ্ট থাকে তাহলে সেগুলো, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার ফন্টের স্টাইল এখান থেকে তুমি চুজ করতে পারবে যে বোল্ড হবে না ইটালিক হবে। ইটালিক মানে কিছুটা পেঁচিয়ে লেখা, মানে এরকম যদি ইটালিক নিই আর যদি ওকে করি তাহলে দেখো এই যে কমপ্লিমেন্টারি এরকম দেখো পেঁচিয়ে লেখা শুরু হয়েছে। তাহলে এরকম করে একটুখানি হেলে হেলে লিখবে, ঠিক আছে। আমরা আবার ফন্ট ডায়ালগ বক্সকে নিয়ে আসছি। এবার দেখো এখান থেকে ফন্টের কালার আমরা পরিবর্তন করতে পারবো এখান থেকে ডিরেক্টলি। দেখো এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো। তুমি এখান থেকেও কালার তৈরি করতে পারবে, কারণ এই টুলসটা বাইরেও আছে ভিতরেও আছে। আচ্ছা, এবার আন্ডারলাইন স্টাইল, তাহলে এখানেও তো আন্ডারলাইন আছে। আই প্রেস করলে ইউ প্রেস করলে আন্ডারলাইন হবে, আর আই প্রেস করলে ইটালিক হবে, যেটা আমি এখন বলেছি। এটা কিন্তু এখন দেখো সিলেক্ট অবস্থায় আছে, কারণ এটা ইটালিক্স অবস্থায় আছে। যদি বোল্ড করতে চাও, মানে এই লেখাটাকে যদি একটু বেশ মোটা করতে চাও, তাহলে এখানে বি তে প্রেস করতে পারো। কি এখানে তাহলে দেখো আন্ডারলাইন স্টাইল এখানে রয়েছে, কিন্তু এখানে আন্ডারলাইন স্টাইলটা কিন্তু এক্সট্রা কিছু আছে। যখনই আমি ক্লিক করব দেখো এখানে শুধু আন্ডারলাইন স্টাইল, যদি এখানে যদি আমি ক্লিক করি এই টুলসটায় অপশনটাতে, তাহলে কি হবে, শুধু লেখাটার নিচে একটা সিঙ্গেল লাইন হবে। কিন্তু আমি আন্ডারলাইন স্টাইল যদি ডিফারেন্ট চাই, সাপোজ এরকম ডবল লাইন হোক, একটু মোটা লাইনের হোক, একটু কালারফুল লাইন হোক, তখন কিন্তু তোমাকে এই আন্ডারলাইন স্টাইল কিন্তু এই ভিতর থেকে এই ফন্ট ডায়ালগ বক্সকে ডেকে নিয়ে আসতে হবে। সাপোজ ধরো আমি একটু মোটা লাইনের চাইছি, তাহলে এরকম মোটা নিলাম। সঙ্গে সঙ্গে দেখো এখানে আন্ডারলাইন কালারটা এসে গেছে, যা কিন্তু এখানে নেই। তুমি কিন্তু লেখার কালার পরিবর্তন করতে পারবে, তার সাথে কিন্তু আন্ডারলাইন করে দিলে কিন্তু আন্ডারলাইনের কালারটাও একই কালারে পরিবর্তন হবে। কিন্তু এখানে বলছে না, আন্ডারলাইন কালারটা কিন্তু লেখার কালারের হবে না, আমি যে কোনো কালার করতে পারি। যেমন এইখানে লেখাটা ধরো সাদা কালারের আছে, আমি এখানে চাইছি আন্ডারলাইন কালারটা স্টাইল রেড হোক, রেড করলাম এন্ড দেন ওকে করলাম। দেখো কি বোঝা গেছে, কিছু তো স্পেশালিটি থাকবেই ভিতরে, তাই না? তাহলে আমরা এখানে ফন্ট ডায়ালগ বক্স আবার টেনে নিয়ে এলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আন্ডারলাইন স্টাইল শিখলাম, আন্ডারলাইন কালার শিখলাম। স্ট্রাইক থ্রু মানে না, এখানে একটা পেন চালালে যেমন করে কেটে দেওয়া হয় সেরকম কোথায় লাগে, এই ধরো কোথাও অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে 50 টাকা এখন আছে, ₹50 ছিল এখন 20, তাহলে এরকম করে সেই পেন দিয়ে কেটে এটা ছিল এখন এটা, এরকম একটু যদি কোনো স্টাইল করতে চাই তাহলে স্ট্রাইক থ্রু। এই স্ট্রাইক থ্রুতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর ওকে করি, দেখো লেখাটার মাঝ বরাবর একটা লাইন টেনে দিয়েছে কি। আচ্ছা, আর স্ট্রাইক থ্রু থেকে যদি তুমি তুলতে চাও তাহলে সো সিম্পল, আবার স্ট্রাইক থ্রু থেকে এই রাইট চিহ্নটা তুলে দাও, চলে যাবে। এখানে ওকে করে দাও, দেখো চলে যাবে ওটা, ঠিক আছে। আচ্ছা, এবারে গেল স্ট্রাইক থ্রু। এছাড়া আমি তোমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টেই বলেছিলাম এই যে সুপারস্ক্রিপ্ট করা, এখানে ডবল স্ট্রাইক থ্রু মানে স্ট্রাইক থ্রু, এটা হচ্ছে ডবল পেন থ্রু করবে, ঠিক আছে। এটা তার বলার কিছু নেই। এই যে সুপারস্ক্রিপ্ট বলেছিলাম, সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে তোমাকে এই যদি একটু উপরে উঠিয়ে লিখতে হয়, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে এটা নিচে নামিয়ে লিখতে হয়। ব্যাপারটা কি একটু দেখিয়ে দিন। আচ্ছা, দেখিয়ে দিন। তাহলে ধরো এই লেখাটা পুরোটা আমি মুছে দিলাম। এবার এখানে আমি লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এইবার কিন্তু এটা তো হলো না, আমি মুখে বললাম ঠিক কথাই, লিখলামও ঠিকই, কিন্তু a স্কোয়ার তো হয়নি, এটা a2 হয়েছে, এটা a স্কোয়ার হয়নি। তাহলে এটাকে a স্কোয়ার করবো কি করে? a স্কোয়ার করতে গেলে তোমাকে যাকে উপরে তুলে লিখতে হবে তাকে প্রথম সিলেক্ট করো। তাহলে আমি 2কে সিলেক্ট করেছি। এই 2কে সিলেক্ট করার পরে আমি দেখো এখানে ফন্টে চলে গেলাম। ফন্টে যাওয়ার পর দেখো এখানে সুপারস্ক্রিপ্ট বলে লেখা আছে, সুপারস্ক্রিপ্ট মানে একটু উপরে উঠিয়ে লেখা। সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিলাম এন্ড দেন ওকেতে ক্লিক করে দিলাম, দেখো সুপারস্ক্রিপ্ট হয়ে গেল কি। ঠিক সেরকম আমরা যদি এটাকেও তুলতে চাই, তাহলে আমরা যদি এখান থেকে না করে এখানে করতে চাই তাহলে এখানেও করতে পারি আমরা। দেখো এটা ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ আছে। আচ্ছা, এইখানে দেখো এটা কি আছে, এটা হচ্ছে টেক্সট শ্যাডো আছে। এইখানে কি আছে দেখো, এখানে হচ্ছে চেঞ্জ কেস আছে। এখানে কিন্তু দেখো কোনোভাবেই সুপারস্ক্রিপ্টের কিন্তু কোনো কিছু করার অপশন এখানে নেই। তার মানে আমাদেরকে যেতে হবে এখানে। তাহলে এখান থেকে গিয়ে আমরা কি করব, এবার আবার এখানে সুপারস্ক্রিপ্ট করব, তাহলে হয়ে গেল এন্ড দেন ওকে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ঠিকই লেখা আছে। আচ্ছা, এবারে সাবস্ক্রিপ্ট বুঝবো। ধরো আমাদেরকে লেখা আছে h2 এন্ড দেন 2 এন্ড দেন ও, কিন্তু h2 হয়েছে কি এটা, তাহলে 2টাকে নিচে নামিয়ে লিখতে হবে। তাহলে 2টাকে সিলেক্ট করো, 2টাকে সিলেক্ট করার পরে এবার আমরা আবার এখানে ফন্টে যাব এবং এখান থেকে আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব এবং আমরা ওকে করে দেবো। দেখো সাবস্ক্রিপ্ট পাওয়ার ফলে নিচে চলে এসেছে। তাহলে সুপারস্ক্রিপ্ট হলো উপরে লেখা, সাবস্ক্রিপ্ট হলো নিচে লেখা, এই দুটোই হচ্ছে
সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য। আর এখানে ফন্টে কি আছে, আর আছে স্মল ক্যাপস, এটা বোঝানোর বাকি ছিল। আচ্ছা, স্মল ক্যাপসে আমরা একটু বোঝাই তাহলে অন্য জায়গায়। ধরো আমরা এই স্লাইডটা নিয়েছি, আচ্ছা এখানে লেখা আছে চুজ এ লেআউট, এটা লেখা আছে, কিন্তু আমি চাইছি যে সব কটাই ক্যাপিটাল লেটারে হোক, কিন্তু এই যেগুলো ছোট হাতে লেখা আছে অর্থাৎ স্মল লেটারে যেটা লেখা আছে সেগুলো কিন্তু ক্যাপিটাল হওয়া সত্ত্বেও কিন্তু ক্যাপিটালের লেখার হাইটে যেন না থাকে, সেটা স্মল লেটারের হাইটেই যেন ক্যাপিটাল হোক। কিভাবে করব না, আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর নিয়ে আমরা এখানে ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পর আমরা এখানে লিখলাম স্মল ক্যাপস, এই অপশনটা দিলাম, দেন ওকে করে দিলাম। দেখো সি এর সমান কিন্তু এটা কেউ নয়, কারণ এগুলো স্মল লেটারে লেখা ছিল, এরা কিন্তু সিটা একটু বড়, এটা এই ক্যাপিটাল ছিল, এই জন্য এই সবার সবচেয়ে বড় হয়ে গেছে, আর বাকি এরা কিন্তু স্মল লেটারের সাইজে লেখা হয়েছে। কি বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আরেকটা আছে এখানে, ধরো আমরা সিলেক্ট করে বললাম যে এটা যেমন ছিল তেমন থাক, এবার আমি এরকম লিখে ফেলেছি কিন্তু সব কটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে হবে, তাহলে কি করব আমরা অল ক্যাপসে ক্লিক করে দেবো, অল ক্যাপসে ক্লিক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখো সবাই কিন্তু দেখো সমান হাইটের কিন্তু সবাই, হ্যাঁ এটা বড় হয়ে গেছে। অর্থাৎ তুমি যে স্মল লেটারে লিখে ফেলেছো বলে সবকিছু মুছে আবার তোমাকে আলাদা করে লিখতে হবে তার কোনো মানে নেই। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা ফন্টে গেলাম, তাহলে ফন্টের মোটামুটি ফন্ট ট্যাবটা আমরা মোটামুটি বুঝে গেছি। ক্যারেক্টার স্পেসিং এ আমরা এসে দেখছি, দেখো এখানে ফন্টের সাইজ দিয়েছে, স্পেসিং নর্মাল দিয়েছে। আমরা যদি স্পেসিংটা একটু বাড়াতে চাই তাহলে আমরা এক্সপ্যান্ড অ্যাড করবো, যে এক্সপ্যান্ড অ্যাড করবো কত পয়েন্ট এক্সপ্যান্ড করবো, পয়েন্ট মানে একটা করে ক্যারেক্টার জায়গা ধরো, তাহলে আমরা যদি এরকম একটু 2 পয়েন্ট করে এক্সটেন্ড করতে চাই তাহলে আমরা ওকে করে দিই। দেখো লেখাটা কিরকম হলো, ছড়িয়ে গেছে না? এরকম করে তাহলে আমি যদি এরকম লেখাগুলোকে ছড়াতে চাই তাহলে কিন্তু আমরা ক্যারেক্টার স্পেসিং এ যাব। কি বুঝতে পারলে তো ব্যাপারটা? তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা আমাদের সাথে আবার আমার সাথে তোমাদের দেখা হবে কবে দেখা হবে বলেছি? বুধবার, নেক্সট ওয়েডনেসডেতে। টাটা, ভালো থেকো।